বিএনপি সাথেও ওই সাগরের এবং নদীর কুল কিনারাও পাচ্ছেন না। নির্বাচনী ব্যবস্থা বিএনপির একটা চাওয়া ছিল, তাদের কি এই সরকারের অধীনে নির্বাচনে যাবেন না। উনিও হেরে গেছেন কিন্তু ব্যারিস্টার সুমনের মতো একদম আমি বলছি তরুণ তত্ত্বজা একটা ছেলের কাছে। এ কারণে কি বিএনপি নির্বাচন বর্জন করেছে কিনা মাহমুদ সালাউদ্দিন চৌধুরী যেটি মোশাররফ ঠাকুর বলেন। ধন্যবাদ আপনাকে। লেট এডিশন যারা দেখছেন এবং আমার যে বিজ্ঞ এবং সম্মানিত আলোচক দুজনকে আমি শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। আমি প্রথমে কিন্তু মোশাররফ ভাই যে কথাগুলো বলেছেন, প্রথমে আমি একটু বলি, একটা ছোট্ট গল্প আছে, এটা আমরা সবাই জানি ছোটোবেলা থেকে শুনে আসা। অন্ধের হাতি দর্শন, মানে অন্ধ যখন হাতির দাঁতটা ধরেছে উনি এক ধরনের ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু আমরা যারা সচক্ষে দেখি আমরা আমাদের সঠিক ব্যাখ্যাটা দিতে পারি। ওনারা আসলে নির্বাচনে তো জানি, নির্বাচনের পরিবেশ পরিস্থিতিটা এখন একদম মোটামুটি ওই যে মিলেন কুন্ডার একটা কথা আছে, বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতির সংগ্রাম। ওনারা এখন বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতির সংগ্রাম শুরু করে দিয়েছেন। কারণ নির্বাচন কবে করেছেন তাদের মনে নাই, শুধু সারাদিন নির্বাচন নিয়ে মানে নানা ধরনের অপবাদ তৈরি করাই হলো ওনাদের কাজ। উনি বলেন ২৭ নম্বর অনুচ্ছেদের যে বৈষম্যের কথা বলা হয়েছে, আমি দেখেন আমাদের দলের ডিসিপ্লিনের জন্য আমরা অনেক ধরনের সিদ্ধান্ত নিতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা এবং তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, তিনি মনে করেছেন যারা এমপি মন্ত্রী হয়েছেন তারা যদি তাদের আত্মীয় স্বজনরা করে আওয়ামী লীগের অনেক প্রান্তিক কর্মী হয়তো বা বঞ্চিত হবে, সেই জন্য তিনি সিদ্ধান্তটা নিয়েছেন। আর প্রভাব বিস্তারের যে বিষয়টা বলেছেন, আমি একটু বলি ২৪ সনের ৭ই জানুয়ারি যে নির্বাচনটা হলো, প্রভাব বিস্তার যদি করতো, মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা, তিনি কিভাবে থেকে হেরে গেলেন, আমাদের গোলাপ ভাই তিনি নির্বাচনে হেরে গেছেন তিনি। তারপর আমি যদি বলি শাহীন চাকলাদার, উনি কিন্তু অনেক বড় একটা পাওয়ারফুল সভাপতি এবং ওনার প্রভাব প্রতিপত্তি আমরা সবাই জানি কম বেশি, উনিও তো হেরে গেছেন। কার কাছে হেরেছেন জানেন? এবং আরও যদি বলি একদম নিরীহ নিরেট নিপাট ভদ্রলোক হলেন মাহবুব ভাই, যিনি আমাদের সিভিল এভিয়েশনের মন্ত্রী ছিলেন, উনিও হেরে গেছেন কিন্তু ব্যারিস্টার সুমনের মতো একদম আমি বলছি তরুণ তত্ত্বজা একটা ছেলের কাছে। তো যদি নির্বাচনকে প্রভাবিত করতো মাননীয় প্রধানমন্ত্রী, সুমন এমপিও আসতো না। শাহীন চাকলাদারের বিপরীতে যে ২৮ বছরের যুবকটা সংসদে প্রতিনিধিত্ব করছেন, তিনি কখনোই এমপি হতে পারতেন না। পাশাপাশি আরও একটা বলি, তিনি বলেছেন সবাই কি শয়তান থেকে ফেরেশতা হয়ে যাবে ৩ মাসের মধ্যে। আওয়ামী লীগ কখনো শয়তানও পোষে না, আওয়ামী লীগ মানুষ, আওয়ামী লীগ দেশের জনমানুষের দল। মানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তিনি ভাইসরয় নিজেকে মনে করেন, তিনি তো ভাইসরয় নয়, তিনি প্রধানমন্ত্রীও মনে করেন না। তিনি মনে করেন তার একটা, তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলার পরে তিনি একটা কথা সবসময় বলেন, বলছে আমার যে একটা বোনাস লাইফ আল্লাহ আমাকে দিয়েছে, নিশ্চয়ই বাংলাদেশের মানুষের জন্য কিছু করার। এবং সেই দীক্ষা নিয়ে তিনি এখনও মনে করছেন তার এই বোনাস লাইফটা বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করা। এবং তিনি প্রতি মুহূর্তে এই কথাগুলো বলেন, আমি আমার বাবার মতো বাংলাদেশের মানুষের জীবনটাকে উৎসর্গ করতে চাই। আপনি দেখেন আজকে টানা ২০ বছর বাংলাদেশ আর কিছু হোক আর না হোক, বাংলাদেশ একটা মর্যাদাশীল জাতিতে পরিণত হয়েছে, মর্যাদাশীল একটা দেশে পরিণত হয়েছে। এটা কিন্তু বঙ্গবন্ধু কন্যা পড়তে পেরেছেন। কালকে বাংলাদেশে একজন কিন্তু কাতারের আমির আসবেন বাংলাদেশে। এর মধ্যে কিন্তু আমরা দেখছি অনেকে আসছেন, অনেকে যাচ্ছেন, নানা ধরনের আমাদের সাথে বোঝাপড়া হচ্ছে। পৃথিবী আমাদেরকে একটা কাউন্ট করছে দেশটাকে নিয়ে। তো যার কারণে বিএনপির গাত্রদাহ কোথায়, ওনারা ইন্টারন্যাশনালি অনেক ফোকাস করার চেষ্টা করেছেন, নির্বাচন হয়নি, নানা ধরনের। সেই 2018-তে যে বক্তব্য দিয়েছেন হয়তো একটু ব্যতিক্রম বক্তব্য এখন দেওয়া শুরু করেছেন, এবং 14-তে একই বক্তব্য দিয়েছেন। দিন শেষে কথা কি জানেন, বাংলাদেশের মানুষ যতদিন আওয়ামী লীগের পক্ষে থাকবে ততদিন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, এবং বাংলাদেশের মানুষ পাশে আছে বলেই বঙ্গবন্ধু কন্যা একদম খুব নির্বিঘ্নে দেশটা চালাতে পারছেন। পাশাপাশি তিনি যেটা বলেছেন আর একটা, এই যে নির্বাচনী ব্যবস্থা বিএনপির একটা চাওয়া ছিল, তাদের কি এই সরকারের অধীনে নির্বাচনে যাবেন না। এই তো এই যে নির্বাচনে না যাওয়া, একটা তত্ত্বাবধায়ক গঠন করা, এগুলো আসলে এত বলেছি, ওনারাই তো এটা ধ্বংস করেছেন, ওনারাই এটাকে মিথ্যা প্রমাণ করেছেন তত্ত্বাবধায়ক সরকারটারে। ওনারা কখনো ইয়াজউদ্দিনকে চেষ্টা করেছেন তাদের পছন্দের ব্যক্তি হিসাবে বসিয়ে একটা নির্বাচন করে ফেলার জন্য, এবং 2007 সনের 22 জানুয়ারি কিন্তু নির্বাচনে একটা ডিক্লারও দিয়েছিলেন। পাশাপাশি ওনারা ওনাদের পছন্দের ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার জন্য কত ধরনের কৌশল যে করেছেন। মওদুদ সাহেব মারা গেছেন, ভদ্রলোকের অনেক ধরনের মানে খুব কৌশলে উনি খেলতে জানতেন, কিন্তু সব খেলায় তিনি পারদর্শী ছিলেন না, কোথাও কোথাও উনি হেরে যেতেন। এবং শুধু হেরে যাননি, বিএনপির মতো একটা দলকে আজকে এত পিছিয়ে দিয়েছেন, বিএনপির সাথেও ওই সাগরের এবং নদীর কুল কিনারাও পাচ্ছেন না। সেই যে তত্ত্বাবধায়ক সরকার তারা যে শেষ করে দিয়েন, গলা টিপে হত্যা করেছেন, সেটাতে ফিরে যেতে চায় না। কারণ আমরা দেখেছি এই তত্ত্বাবধায়ক সরকার নয়, বাংলাদেশের 2 বছর কী হয়েছে, বাংলাদেশের মানুষের জীবন থেকে 2টা বছর গেছে, যে 2টা বছরে বাংলাদেশের কোনো অগ্রগতি কিছুই হয়নি। এবং বঙ্গবন্ধু কন্যাকে সর্বপ্রথম গ্রেফতার করা হয়, সেই যে একটা সংগ্রাম আবার আমাদের শুরু হলো। আমরা 2008 সনের
সেই নির্বাচনে 29শে ডিসেম্বরের নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবার বাংলাদেশের মানুষ প্রতিনিধিত্ব করার মতো সুযোগ পায়। এভাবেই কিন্তু বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে আজকে। বিএনপি যতই বড় উপজেলা নির্বাচন হচ্ছে, সারা বাংলাদেশে কিন্তু জমজমাট নির্বাচন। আপনি একটু মফস্বলে গেলেই দেখবেন, আমি তো আসলাম 3-4 দিন হলো এলাকা থেকে, এক ধরনের নির্বাচন আবহাওয়া কিন্তু তৈরি হয়ে গেছে। আপনি ফেসবুক দেখেন, প্রত্যেকটা তরুণ স্বপ্ন দেখছে উপজেলা নির্বাচনে তারা ভোট দিতে যাবে। তো দলের একটা ডিসিপ্লিনের জন্য দলের আমাদের ইন্টারনাল কতগুলো সিদ্ধান্ত আছে। আমরা চাই আওয়ামী লীগ প্রান্তিক নেতাকর্মী সবাই বেরিয়ে আসুক, তারাই নির্বাচন করুক। একজন এমপি তার ভাই যদি নির্বাচন করতে, প্রান্তিক একজন কর্মী তো বঞ্চিত হতে পারে। এই ধরনের সিদ্ধান্ত কিন্তু পার্টি নিজস্ব শৃঙ্খলার জন্য নিয়েছেন। এখানে আরেকটা জিনিস মনে করবো, দিন শেষে কিন্তু আওয়ামী লীগ সবসময় ঐক্যবদ্ধ থাকতে পারে। আওয়ামী লীগ এমন একটা দল, আওয়ামী লীগের সবচেয়ে বড় সৌন্দর্য এটাই, যে কোনো ইস্যুতে আওয়ামী লীগ সব এক হয়ে যেতে পারে এবং কোনো ধরনের বিভেদ সবকিছু ভুলেই বঙ্গবন্ধুর কোনো নেতৃত্বে তারা নিজেদেরকে চালিয়ে নিতে পারে। এই হলো আওয়ামী লীগের। দলীয় মোড়কে নির্বাচন না হওয়ায় কি এ ধরনের নির্দেশনা দেওয়া যায় যে মন্ত্রী এমপি বা একটা দাঁড়াতে পারে নাকি বিশেষ কোনো ঘটনা ঘটেছে? আপনি জানেন যে নাটোরের একটি বিষয়, নাটোরের বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। ঘটার পরেই তো একটা জিনিস কি জানেন, আমার একটা ভুল হয়েছে, নানা কারণে আমাদের একটা ঘটনা ঘটেছে, এটা কিন্তু আর দিনের বিএনপির মতো আমরা মিথ্যা তো বলতে পারবো না, এটা হয়নি এটা বলা তো যাবে না, এটা হয়েছে, গণমাধ্যমে এসেছে, হয়তো ওখান থেকে একটা শিক্ষা হয়েছে আমাদের। এবং আমার কথা, আমরা কোনো যদি ওই ধরনের ঘটনা ঘটে থাকে সেখানে একটা শিক্ষা নিতেই পারে। এবং ওই জন্য আমরা নেত্রী মনে করেছেন, দলের সিদ্ধান্ত এটাই, আমরা কোনো ধরনের আত্মীয় স্বজনকে প্রশ্রয় দিব না।